স্বাস্থ্য দুরন্তমন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে কথা বলবো চাইল্ডহুড গ্রোয়িং পেইন এবং ওয়েলবিং নিয়ে। আজকে এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার সালেহ মাহমুদ তুষার। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। স্যার, প্রথমেই বলে নিলাম আমাদের টপিকটা গ্রোয়িং পেইন। আমরা প্রায় পরিবারে দেখি শিশুরা খেলাধুলা দৌড়ঝাঁপ বেশি করে, সেজন্য তাদের পায়ের ব্যথাটাও বেশি হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটা গ্রোয়িং পেইন নাকি খেলাধুলার কারণে পেইনটা হচ্ছে? অবশ্যই খুব কমন একটা প্রবলেম নিয়ে আসলে রেজ করেছেন। বাচ্চারা খেলাধুলা করবে, খেলাধুলা করতে গিয়ে ব্যথাও পাবে। ব্যথাজনিত কারণে যদি কোনো ব্যথা হয় তাহলে ওই পার্টিকুলার জায়গাতে ব্যথা হয়, যে আমার এক পায়ে আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। গ্রোয়িং পেইনের ক্ষেত্রে কিন্তু সাধারণত দুই পায়ে একই টাইপের ব্যথা হওয়ার কথা, একটু কম বেশি হতে পারে, কিন্তু সাধারণত এই ব্যথাটা করবে রাতের দিকে। বিশেষ করে অনেক বাবা মাই এটা কিন্তু কমনলি ফেস করে থাকে আমরা, যে বাবা বা মা আমার হচ্ছে গিয়ে একটু পা ব্যথা করছে বা হাত ব্যথা করছে, একটু টিপে দাও, এবং একটু টিপে দিলে আরাম পায়। সেটা অতিরিক্ত খেলাধুলার কারণেও হতে পারে বা অন্যান্য কিছু রোগের, জটিল রোগের কারণেও হতে পারে। এটা রুল আউট করার জন্য অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে এটা দেখতে হবে যে এটা অন্য কোনো জটিল রোগ না। তারপরে আমরা গ্রোয়িং পেইনটাকে কনসিডার, যখন ডাক্তার বলে দিবেন যে এটা গ্রোয়িং পেইন, তখন এটা নিয়ে আমরা চিকিৎসা করব। এবং চিকিৎসার মধ্যে সাধারণত যে কমন দুইটা প্রবলেমের হয়, তার একটা হচ্ছে গিয়ে একটু বোনসটা যখন বাড়ে, বোনসটা হচ্ছে গিয়ে আমাদের শরীরের বোনসটার দুই মাথাতেই বাড়তির জন্য একটা জয়েন্ট লাইন থাকে। আমি যদি এটা হাত বলি, হাতের এই মাথা এবং এই মাথা দুই জায়গাতেই জয়েন্ট লাইন আছে, এই মাঝখানের পার্টটা বাড়তে থাকে। তখন এই সামঞ্জস্য অনুযায়ী ক্যালসিয়ামের প্রয়োজন হয়, অন্যান্য মিনারেলসের প্রয়োজন হয়। সো এই সময়ে এই ইনপ্রোপোর্শনেট যদি কোনো এলিমেন্টসের অভাব থাকে, তখন এই ব্যথাগুলি হতে শুরু করে। তাহলে আমাদের কি কি খেয়াল রাখতে হবে, যে কোনো কিছুর অভাব হলো কিনা। সো এই অভাবগুলির মধ্যে সবচেয়ে কমন হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের জন্য হতে পারে অথবা ভিটামিন ডি এর জন্য হতে পারে। সো এই দুইটার অভাবটা প্রমাণের জন্য অনেক সময় আমরা রক্ত পরীক্ষার কথা বলে থাকি, কিন্তু আমরা যদি জেনেই থাকি যে যখন এই ব্যথাটা হলো এই দুইটার জন্যই হয়, এই দুইটা তো খারাপ কোনো উপাদান না। সো আমরা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আছে এরকম খাবারগুলিকে বেশি বেশি যোগ করার চেষ্টা করব। সো সেক্ষেত্রে আমাদের কি করতে পারে, আমাদের যদি দেখা যাচ্ছে ব্যথা থেকেও যাচ্ছে ক্যালসিয়ামের পরে, কারণ এক একজনের বডি মেটাবলিজম এক এক রকম হয়। সো এই জিনিসগুলি প্রমাণ করে যখন আমি জানবো যে এটা গ্রোয়িং পেইন জাস্ট বিকজ অফ ক্যালসিয়ামের অভাবে, তাহলে আমরা সাপ্লিমেন্টারি হিসেবে কিছু বাচ্চাদের যে ক্যালসিয়াম পাওয়া যায় সেগুলি খেতে পারে। কিন্তু ওই যে বললাম, প্রথম চেষ্টাটা করতে হবে খাদ্যাভ্যাসের মধ্যে ক্যালসিয়াম কন্টেনিং খাবার যেগুলি বেশি বেশি আছে সেগুলি। আরেকটা উপাদানের কথা বললাম, ভিটামিন ডি, ভেরি কমন। তার জন্য কি বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে রৌদ্রের আলো পাচ্ছে এরকম জায়গাতে দিনের একটা সময় থাকতে হবে। বাইরে খেলাধুলা যদি করে, সাধারণত সেই বাচ্চাগুলির কিন্তু এই ভিটামিন ডি এর অভাবটা হয় না। এবং গ্রোয়িং পেইনের ক্ষেত্রে অবশ্যই এই যে বললেন যে বাইরে খেলে আসলেই ব্যথা হচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে ওয়েলবিংটা সবসময় মেনটেন করা হয় না। এই ওয়েলবিংটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। ওয়েলবিং মানে হচ্ছে গিয়ে সার্বিকভাবে ভালো থাকা, মানে একটা মানুষের এক হচ্ছে গিয়ে ফিজিক্যাল ওয়েলবিং, 2 নম্বর মেন্টাল ওয়েলবিং, 3 নম্বর সোশ্যাল, বিহেভিয়ারাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং। এই তিনটাই কিন্তু আলাদা আলাদা করে আমাদের রাখতে হবে। স্পিরিচুয়াল ওয়েলবিং, আমাদের প্রত্যেকটা জিনিসকে আমাদের যদি না করি, এগুলি একটা কম্পোনেন্টেরও যদি সে ভালো না থাকে, সে কিন্তু ওভারঅল ভালো থাকতে পারবে না। নিউট্রিশনাল ওয়েলবিং, স্লিপ ওয়েলবিং, তার যদি ঘুম না ভালো হয়, সে সব কিছু খেলাধুলা করছে, পড়াশোনা করতেছে, তার ঘুম ভালো হচ্ছে না, সেই বাচ্চাটা কিন্তু অসুস্থ বাচ্চা হিসেবেই কাউন্ট করতে হবে। সো একটা বাচ্চার বেড়ে ওঠার সময় আমাদের বাবা মা হিসেবে প্রত্যেকটা পয়েন্টকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, তাহলেই আমি একটা সুস্থ, স্বাভাবিক এবং পটেনশিয়াল বাচ্চা হিসেবে তাকে বাড়িয়ে তুলতে পারবো। স্যার, আপনি এইমাত্রই বললেন যে ওয়েলবিং এর কিছু কম্পোনেন্ট থাকে বা এলিমেন্ট থাকে, ওগুলো যদি আমাদেরকে একটু ছোট্ট করে বুঝিয়ে বলতেন যে কি কি এলিমেন্ট আর কিভাবে আমরা ওটা মেনটেন করতে পারি। ভেরি গুড। আমি যেটা বলছিলাম যে ফিজিক্যাল ওয়েলবিং, আমি যে কয়েকটা জিনিসকে মাথায় রাখতে হবে, যে আমার এই বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে যে যেমন ফিজিক্যালি বেড়ে ওঠে, ফিজিক্যাল ওয়েলবিং, কিন্তু তাকে সুস্বাস্থ্যের সাথে বেড়ে উঠতে হবে।
অনেক মোটা বা অনেক মানে হয়ে যদি বেড়ে ওঠে, তাহলে কিন্তু তার ফিজিক্যাল ওয়েলবিংটা মেনটেন হবে না। সো ফিজিক্যাল ওয়েলবিং মেনটেন করার জন্য আবার তাকে কি পুষ্টিকর খাবার খেতে হবে, তাহলেই চলে আসতেছে নিউট্রিশনাল ওয়েলবিং। তাহলে তার খাবারের প্যাটার্নটা কীরকম হবে, দিনে কখন খাবে, কয়বার খাবে, কী ধরনের খাবার খাবে। সো যদি ওভারওয়েট হয় তার খাবারের পরিমাণটা কমিয়ে আনতে হবে, আবার যদি সে আন্ডারওয়েট হয় তাহলে তাকে আমার যথেষ্ট পরিমাণে খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবং সে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে আনা খাবারের কিন্তু ইরেশনালি করলে হবে না, প্রপোর্শনেট ওয়ে ব্যালেন্স ডায়েটের মাধ্যমে করতে হবে। তাহলে ব্যালেন্স ডায়েটটা কি? ব্যালেন্স ডায়েটের মধ্যে আছে আমাদের কিছু কিছু যে খাবারের উপাদান আছে, প্রোটিন আছে যেমন মাছ, মাংস, ডাল, এরকম শর্করা, কার্বোহাইড্রেট আছে যেটা হচ্ছে গিয়ে ভাত, রুটি, এগুলির মাধ্যমে আমরা শর্করাটা পেয়ে থাকি। ফ্যাট তো আমরা বুঝি যে চর্বি জাতীয় খাবার বা তেল, এগুলি থেকে আমরা ফ্যাট পাই। আমরা মনে করে থাকি যে মোটা হয়ে যাচ্ছে তাহলে ফ্যাট রেস্ট্রিক্টেড করে দিলাম, না, ফ্যাটেরও দরকার আছে শরীরে, কিন্তু প্রপোর্শনেট কমায় ফেলতে হবে। আমরা মনে করছি আমরা চিকেন ফ্রাইটা খেয়ে ফেললাম, আমরা তো কোনো তেলে ভাজা করছি না, কিন্তু ওই যে চিকেনটা ডুবা তেলে ভাজা হয়েছে, এই ট্রান্স ফ্যাটটা কিন্তু আমার শরীরে জমে যায়। আমরা সিঙ্গারা সমুচা খেয়ে ফেলছি, কিন্তু এই আমরা ভাবছি গরুর মাংসে যে তেলটা আছে ঝোলে, সেটাই মনে হয় দৃশ্যমান তেল, ওটাই হচ্ছে গিয়ে আমি খাচ্ছি। কিন্তু যেগুলি ট্রান্স ফ্যাট, ডুবা তেল থেকে ভাজিয়ে উঠেছি, এগুলিও কিন্তু খারাপ। যেমন চিপস, যেমন চানাচুর, এগুলি শুকনা খাবার। এই দুইটা জিনিস এনশিওর করার সাথে সাথে তাকে মনে রাখতে হবে যে মানসিকভাবে সে ঠিক মতো আছে কিনা, যে সব কিছুই দিচ্ছেন কিন্তু সে ইন্ট্রোভার্ট, একদম কারোর সাথে মিশছে না। এটাকে অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে সে কোনো কারণে ইন্টারঅ্যাকশনটা কমে যাচ্ছে কিনা। সোশ্যাল ইন্টারঅ্যাকশন, বিহেভিয়ার, ইমোশন, প্রত্যেকটা জিনিসকে প্রায়োরিটি দিতে হবে। এরপরে থাকছে ঘুম। একটা ছোট বাচ্চার হয়তো 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত ঘুমের প্রয়োজন, আবার এই বাচ্চাটাই যখন 6 বছর বয়স হয়ে গেল তার ঘুম 12 ঘন্টার প্রয়োজন। সো 16 ঘন্টা যদি আবার বেশি ঘুমায় সেটাও তার জন্য খারাপ, আবার যে ছোট বাচ্চা সে যদি সাফিসিয়েন্ট না ঘুমায় সেটাও তার জন্য খারাপ। সো সচেতন বাবা মা কিন্তু প্রত্যেকটা বিষয়ই খেয়াল রাখে, কারণ এখন কিন্তু অনেক শিশুর বয়সজনিত কারণে রোগগুলো অনেক বেড়ে গিয়েছে। যখন আমরা ফাইন্ড আউট করছি তখন হয়তো চিকিৎসার খুব বেশি রোল থাকে না, কিন্তু আমি যদি আগেই প্রিভেন্ট করতে পারতাম তাহলে কিন্তু আমার এই বাচ্চাটাকে ঝুঁকির মধ্যে ফেলতাম না। স্যার, শিশুরা তো এমনিতেই খেলাধুলা বা দৌড়ঝাঁপ বেশি করে, এর বাইরেও কি তাকে আলাদাভাবে ব্যায়াম করতে হবে? যদি আলাদা ব্যায়াম করতে হয় কতক্ষণ করতে হবে? এক্স্যাক্টলি, ভেরি গুড একটা পয়েন্ট, যে বাচ্চারা তো সারাদিনই খেলাধুলা করে, তাহলে কি তাদের ফিজিক্যাল ওয়েলবিংয়ের জন্য এক্সট্রা কোনো এক্সারসাইজ করতে হবে? সিডিসি বা WHO দুইটা অর্গানাইজেশনে কিন্তু রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে 3 বছর থেকে 5 বছরের বাচ্চাদেরও নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। এবং এটা আমার তো হচ্ছে গিয়ে শুধু দৌড়ঝাঁপ করলেই হবে না, আমার বোনস হেলথ, আমার মাসেল হেলথ, আমার ব্রেন, আমার সবগুলির আলাদা আলাদা প্র্যাকটিস লাগবে। সো এই জন্য আমরা রেকমেন্ড করে যে প্রতিদিন অন্তত 60 মিনিট যেন একটা বাচ্চা সারাদিন অ্যাক্টিভিটির বাইরেও ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে। এর জন্য কিন্তু বাসায় সম্ভব না সবসময়, এই জন্য স্কুল এনভায়রনমেন্টকে ইনভলভ করতে হবে, স্কুল অথরিটিকে এটা এম্পাওয়ার্ড হইতে হবে যে না, আমার বাচ্চারা শুধু পড়ালেখা না, বসে বসে পড়ালেখা না, খেলাধুলা করে। সেটা যদি প্লেগ্রাউন্ড না থাকে ক্লাসরুমেও হতে পারে, একটু সিঁড়িতে ওঠানামাও হতে পারে। সো কোনো না কোনোভাবে তাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে 60 মিনিট প্রতিদিন। এটা আমি বলছি 3 থেকে 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে। 5 থেকে 19 বছরের শিশু কিশোর যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজের প্যাটার্নটা একটা নিয়মের মধ্যে করতে হবে। সাধারণত 3 ধরনের এক্সারসাইজ আছে। একটা হচ্ছে গিয়ে অ্যারোবিক এক্সারসাইজ বলি আমরা, যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র রানিং, খেলাধুলা, এগুলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার রেগুলার করতে হবে 30 থেকে 40 মিনিট। বাকি 20 থেকে 30 মিনিট আমরা অন্যান্য যেই ধরনের এক্সারসাইজ, স্পেশালি মাসল স্ট্রেনথেনিংয়ের জন্য কিছু এক্সারসাইজ আছে, যেমন আমরা হচ্ছে গিয়ে করতে পারি সাইক্লিং, যেটা একটু রেজিস্ট্যান্স কিন্তু আমরা করছি, হাই হিল ক্লাইম্বিং অথবা পুশ আপ, এই টাইপের এক্সারসাইজগুলি আমরা করতে পারি মাসল স্ট্রেনথেনিংয়ের জন্য।
আরেকটা কি থাকছে, বাচ্চা যেহেতু ওই যে বললাম গ্রোয়িং পেইন প্রিভেন্ট করার জন্য বাচ্চাদের বোন হেলথকে ইনশিওর করতে হবে এবং বোনের স্ট্রেংথ যেন ঠিক থাকে, তার জন্য বাম্পিং টাইপের এক্সারসাইজ, যেমন স্কিপিং হতে পারে, জাম্পিং হতে পারে, আমি জাস্ট স্কোয়াটিং উইথ জাম্প, এই টাইপের কিছু কিছু এক্সারসাইজ আমার নিয়মিত করতে হবে। তাহলে কি এই 3টা কম্পোনেন্টই যেন আমাদের টাচ করে, সেটা প্ল্যান করে আমার সপ্তাহের রুটিন সেট করতে হবে। অর্থাৎ আমি স্কিপিং করছি, শুধু স্কিপিংই করলাম তাহলে হবে না, আমার সাথে কিন্তু ওই যে বুক ডাউন দেওয়া, আমার কিছু রানিং এক্সারসাইজ, সুইমিং, এগুলি রেগুলারলি করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি বাসায় তার বাবা মা নিজেরা অ্যাক্টিভিটি করে, মানে নিজেরাও ইনভলভ হবে, বাচ্চাদের সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে। সেটার জন্য সকালে একটু হাঁটাহাঁটি হতে পারে, ছাদে হাঁটাহাঁটি হতে পারে। তাহলে হবে কি, বাচ্চার সাথে ওই যে বললাম মেন্টাল ওয়েলবিং, সোশ্যাল কানেকশন, বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট সব কিছুই হয়। এবং এগুলি করেই কিন্তু আমরা একটা বাচ্চাকে পুরাপুরি স্ট্রাকচারাল একটা হিউম্যান বিইং হিসেবে গড়ে তুলতে পারি। তাহলে স্যার আপনি বলতে চাচ্ছেন শিশুর সুস্থতার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানে শারীরিক, মানসিক, ইমোশনাল, সোশ্যাল, বিহেভিয়ারাল প্রত্যেকটা কম্পোনেন্টই ইম্পর্টেন্ট। তার জন্য এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বললাম এবং সাথে বললাম যে এই যে ছোটোবেলা থেকেই আমরা যদি এই কনসার্নগুলি নিই, তাহলে আর্লি হাইপারটেনশন, কার্ডিয়াক ডিজিজ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার এগুলি তো প্রিভেন্ট করতে পারবোই। আর যে জিনিসটা আমরা অ্যাড করতে পারবো সেটা হচ্ছে গিয়ে সেলফ কনফিডেন্ট বাড়ে, সেলফ স্টিম বাড়ে, আমি হচ্ছে গিয়ে মানে দায়িত্ববোধ অনেক বেশি থাকে এবং আমি দায়িত্ব পালনও করতে পারি, কারণ আমি তখন হেলদি থাকছি। আমি যত হেলদি থাকবো, আমার যদি সবসময় কোনো না কোনো রোগ শোক লেগেই থাকে, কারণ এখন কিন্তু প্রচুর দেখা যায় স্কুলে গেলেই জ্বর, সর্দি, কাশি লেগেই যাচ্ছে, তার মানে কি আমার ইমিউনিটিটা কম। এবং ইমিউনিটি কমের জন্য খালি আমরা যদি মনে করি যে সাপ্লিমেন্ট, একটা ভিটামিন খেলেই হয়ে যাবে, এটা কিন্তু ভুল। বরং আমার রেজিলিয়েন্সটা কমে যাচ্ছে কেন? কারণ আমি হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি করছি না। আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত করব, তত আমার শরীর চাবে নিজের থেকে এটাকে প্রতিরোধ করতে। এবং ফিজিক্যাল, স্পেশালি ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে আমাদের বাবা মা হিসেবেই কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে, যেন আমি আমার বাচ্চাকে এনশিওর করি সে যেন প্রতিদিন খেলাধুলা করে। সে যদি বাইরে গিয়ে না খেলাধুলা করে, আমি মনে করি যে এটা আমার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে, আমার তাকে নিয়ে যেতে হবে, এটাই আমার কাজ হবে, এটাই আমার তার জন্য ইনভেস্ট করা হবে। স্যার আপনি বলেছেন সাপ্লিমেন্টের কথা, সেক্ষেত্রে আসলে আমরা কি বিবেচনায় নিব একটা শিশুকে সাপ্লিমেন্ট দেওয়ার আগে? সেক্ষেত্রে কি চিকিৎসকের পরামর্শটা জরুরি? সাপ্লিমেন্ট তো আসলে যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়, আমরা তো আসলে আমাদের দেশে তো অ্যান্টিবায়োটিকও কিনতে পাওয়া যায় যে কোনো জায়গায়, যেটা একেবারে আমি এই ক্ষেত্রে বাড়তি হিসেবে বলে রাখি, বাবা মাকে অবশ্যই অবশ্যই অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে শুরু করবেন না। ইভেন ফার্মেসিতে গিয়েও একটা ওষুধ, জ্বর হচ্ছে, একটা ওষুধ শুরু করবেন না। হয়তো সাময়িক বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী অসুস্থতার দিকে কিন্তু আপনি তাকে ঠেলে দিচ্ছেন। সো সাপ্লিমেন্টের কথা যেটা বলছেন, সাপ্লিমেন্টও একটা ওষুধ। আমি যদি এই সাপ্লিমেন্টের যে যে উপাদান আছে সেগুলি আমি আমার অ্যাভেলেবল ফ্রুটস, ভেজিটেবল এবং শাকসবজি থেকে পেয়ে যাই, তাহলে কেন আমি সাপ্লিমেন্টটা শুরু করব? অনেক সময় দেখা যায় কি, কিছু বাচ্চা আন্ডার নিউট্রিয়েন্ট হয়ে থাকে, তার কোনো মতেই, অনেকেই বলে না যে শরীরে খাবার লাগছে না, যে খাচ্ছে কিন্তু পাচ্ছে না, কারণ হজমে অন্য কোনো না কোনো সমস্যা আছে। সেক্ষেত্রে তাকে কিছু দিনের জন্য সাপ্লিমেন্টারি সাপোর্ট দিতে হয়। এবং এই সাপোর্টের সময়টাও কি দিতে হবে, কেন আমার দিতে হচ্ছে, সেটা একটা ডাক্তার পরামর্শ দিলেই আপনি ওই সাপ্লিমেন্টটা শুরু করবেন। এটা তো সাপোর্ট, ইটস নট কন্টিনিউয়াস একটা জিনিস যে আমি রেগুলার প্রতিদিন রাতে একটা করে ভিটামিন এই ক্যাপসুল খাবা। এরকম জিনিসগুলি করেই কিন্তু আমরা লং টাইম খারাপের দিকে একটা বাচ্চাকে আমরা ঠেলে দিই। সেই জন্য আমি আবারও বলছি এবং আপনার মাধ্যমে আমি বলতে চাই যে প্রত্যেকটা বাবা মা কিন্তু আমাদের এই বাচ্চাদের ওয়েলবিংয়ের নিয়ে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র এই যে গা হাত পা ব্যথা হলেই আমরা একটা প্যারাসিটামল বা অন্য ওষুধ দিয়ে দিচ্ছি না। প্রয়োজন হলে আপনি তার সেবা করেন, তার হচ্ছে গিয়ে একটু গরম সেক দিয়ে তার হাত পাটা টিপে দেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করেন কেন এই ব্যথাটা হচ্ছে, ব্যথার কারণটা জেনে সেই অনুযায়ী পরামর্শ নেন। গ্রোয়িং পেইনের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো জটিল রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে গ্রোয়িং পেন হয়েছে, বাবা মার তো ভয় থাকতে পারে যে পরবর্তীতে আমি এখন
শান্তি দিলাম, পরবর্তীতে কোনো সমস্যা হয় কি না। তো এটার জন্য কিন্তু আমি প্রথমেই বলছি যে অবশ্যই এখনই কোনো ঝুঁকির কারণ আছে কিনা রুল আউট করতে হবে। অনেক বিষয় থাকতে পারে, রক্তের অনেক সমস্যার কারণেও কিন্তু হাড়ে ব্যথা হতে পারে। সো আমরা যেন ওইটাকে মিস না করি, বা হাড়েরও কোনো জটিল রোগের কারণে কিন্তু ব্যথাটা থাকতে পারে। সো এইরকম জিনিস যেন আমরা মিস না করি। এজন্য শুধুমাত্র নিজে নিজে ক্যালসিয়াম শুরু করে দিব, বা নিজে নিজেই আমি আচ্ছা 2 দিনের জন্য পা টিপে দিলাম, ঠিক আছে, কিন্তু 3 নম্বর দিনেও যদি হয়ে থাকে তাহলে অবশ্যই নিয়মিতভাবে এরকম ব্যথাকে অগ্রাহ্য করা যাবে না। পরবর্তীতে এই ঝুঁকির যে জটিলতা আমি যদি ইগনোর করি এখন, তখন কিন্তু চিকিৎসা তেমন করা যাবে না। সেজন্য খুবই গুরুত্বের সাথে এই বিষয়টা মাথায় রাখতে হবে। স্যার, পায়ে ব্যথা হলে অনেকে স্যালাইনও খাওয়ায়, এ ব্যাপারে আপনি কি বলবেন? অনেকের ক্ষেত্রে উপকার পায়, কারণ ওই যে অনেক সময় মিনারেলসগুলি যে অভাব হয়, শরীরে অনেক লবণের অভাব, এই জন্য কি মাসেল ক্র্যাম্পের কারণেও কিন্তু এই ব্যথাটা হতে পারে। যদি শুধু মাসেল ক্র্যাম্পের কারণে ব্যথা হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে যদি এরকম ক্র্যাম্পিংটা হতে থাকে, তখন কিন্তু উপকার পাবে। কিন্তু যদি বোনসের কোনো কারণে, অর্থাৎ ক্যালসিয়ামের অভাবের কারণে যদি এই অভাবটা ব্যথাটা হয়ে থাকে, তখন কিন্তু আসলে উপকার পাবে না। সেই জন্য অবশ্যই ওই যে বললাম, ফাইন্ড আউট করতে হবে দ্য কজ, কেন হচ্ছে কি আমার ব্যথাটা হচ্ছে, তারপরে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। তবে যদি এরকম হয় যে 2-1 স্যালাইন খেলে উপকার পেয়ে যাচ্ছে, তাহলে আমাদের ধরেই নিতে হবে এটা ওই যে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে লবণ বের হয়ে যাচ্ছে, তার জন্য এই স্যালাইনটা। তবে আমি আপনাকে ধন্যবাদ দিব যে আপনি এই যে স্যালাইনের কথাটা বললেন, কারণ আমরা যে অনেকের খাবারের কথা বললাম না, খাদ্য তালিকার মধ্যে কিন্তু অবশ্যই তরল জাতীয় খাবার, বিশেষ করে পানি, একদম মানে কেনা জুস না, ফ্রেশ ওয়াটার ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্য। আমাদের শরীরের বেশিরভাগ পানি দিয়েই কিন্তু পানির অংশটা তৈরি। সো এই পানিটা যত আমি রিপ্লেস করব, তত কিন্তু আমি হাইড্রেটেড থাকবো, আমার শরীর সুস্থ থাকবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু যখন খেলাধুলা করে, তাদের কিন্তু আর খেয়াল থাকে না যে সে পানি পিপাসা পাচ্ছে বা অনেক যে ঘেমে যাচ্ছে, যার জন্য কিন্তু তার এই পানির তরলের যে পরিপূর্ণতাটা, এটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বাচ্চার পুষ্টির বিষয়ে। স্যার, আমরা চাই সকল শিশু সুস্থ থাকুক। ওয়েলবিং সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আসলে দর্শকদের জন্য আমি একটা কথাই বলবো, বাবা মা হিসেবে শিশুর বেড়ে ওঠার জন্য আপনার কিন্তু এটা একটা কাজ, এবং এই দায়িত্বটাকে সবচেয়ে গুরুত্বের সাথে করতে হবে আপনার অফিসের কাজের চেয়েও। এবং বাচ্চার ওয়েলবিংয়ের জন্য যে ফিজিক্যাল, মেন্টাল, মানে শারীরিক, মানসিক, ঘুমের যত্ন, খাওয়া দাওয়ার যত্ন, মানসিক যত্নের সাথে সাথে পারিবারিক ইন্টারঅ্যাকশন, সব কিছু যেন ঠিক থাকে, তার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে, এবং তার যত্নের জন্য নিজের স্যাক্রিফাইসটুকুকে যেন ইফেক্টিভলি করতে পারি, সেদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমাদের সময় দেবার জন্য। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শিশুদেরকে সুস্থ রাখুন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।